হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। প্রতিদিনকার মতনও আজকেও তোমাদের সকাল 11:30 থেকে ক্লাস শুরু হচ্ছে। আজকে যদিও আমাদের ক্লাসটা হচ্ছে বিজ্ঞানের সাফল্য ব্যাচের, যেখানে কেমিস্ট্রি পার্টের ক্লাস আমরা করছি। অলরেডি আমরা বায়োলজি এবং ফিজিক্স পার্টের ক্লাস কমপ্লিট করে ফেলেছি। এখন কেমিস্ট্রির ক্লাস চলছে। আস্তে আস্তে কেমিস্ট্রির সমস্ত চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করে দেওয়া হবে, যেগুলো এখনো পর্যন্ত বাকি রয়েছে। এছাড়াও তোমরা এখানে যারা যুক্ত রয়েছো বা যারা রেগুলার ক্লাস করো তারা জানো আমাদের এখানে নিয়মিতভাবে ম্যাথের প্র্যাকটিস সেশন করানো হচ্ছে। এছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সেগুলোকেও সলভ করিয়ে দেওয়া হচ্ছে। যারা নতুন এবং ফার্স্ট টাইম দেখছো তাদের অবশ্যই বলবো আমাদের সঙ্গে যুক্ত থাকো। যুক্ত থাকলে আশা করছি তোমার উপকার হবে, কোনো ক্ষতি হবে না। অন্ততপক্ষে তোমার ফোনের মূল্যবান যে ডেটা রয়েছে সেই ডেটাটা নষ্ট হবে না, ভালো জায়গায় সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা ঠিকঠাক মতন হবে। তো একজন অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এইটুকু বলতে পারি যে তোমার কাছে কিন্তু মোবাইলের ডেটা অনেক বেশি মূল্যবান, কারণ তুমি সারাদিন ক্লাস করছো, অনেক কিছু করছো, তাই ফালতু ভিডিও দেখে যেখান থেকে তোমার কোনো লাভ হবে না, উপকার হবে না, সেই সব জিনিস দেখে ফালতু মোবাইলের ডেটা নষ্ট না করে যেখান থেকে দেখলে পারে তোমার কাজ হবে, আলটিমেটলি তোমার উপকারে আসবে, সেটাই করতে থাকো। আশা করছি নিশ্চয়ই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্ট এই সমস্ত কিছু লিঙ্ক সবকিছু সেখানে পেয়ে যাবে। এবং এখানে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তার মাধ্যমে যুক্ত হতে পারো এবং কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের আপকামিং যে পরীক্ষাটা হতে চলেছে, নেক্সট যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার দিন হচ্ছে আগামী 3রা সেপ্টেম্বর, 3rd সেপ্টেম্বর 3rd সেপ্টেম্বর 2023 আমাদের নেক্সট পরীক্ষা হতে চলেছে। এবং এই পরীক্ষা বা এই মক টেস্টে আমাদের যে যে সাবজেক্টগুলো থাকছে সেটা হচ্ছে কেমিস্ট্রি পার্ট থেকে নেওয়া হবে। সেখানে হচ্ছে দ্রবণের রসায়ন, যেটা পড়িয়েছি দ্রবণ, ইলেকট্রোকেমিস্ট্রি পড়িয়েছি অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পড়িয়েছি, এবং তার সঙ্গে লাস্ট যেটা গত সপ্তাহে ক্লাস করানো হলো বিভিন্ন ধরনের বিক্রিয়া, টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন। এই 3টে চ্যাপ্টারের ওপর থেকে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে। যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই পরীক্ষা দাও, এবং পরীক্ষা দিলে পারে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে তবেই তোমাদের কিন্তু স্পেশাল গ্রুপে যুক্ত করানো হবে, তাছাড়া কাউকে স্পেশাল গ্রুপে যুক্ত করানো হবে না। তো বি কেয়ারফুলি এবং সিরিয়াসলি সমস্ত বিষয়গুলোকে যদি নিতে পারো তাহলে ওয়েলকাম। আর যদি সেগুলোকে সিরিয়াসলি না নিতে পারো, তুমি যদি ভাবো আর 10টা চ্যানেলের মতন এটা একটা ফালতু জায়গা, ফালতু বকবাস করার জায়গা, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ এখানে আমি চাই সিরিয়াস স্টুডেন্টরাই আসুক, সিরিয়াস ভাবে তারা ক্লাসগুলো করুক, যাতে করে আলটিমেটলি তারা উপকৃত হয়। কারণ আমি তোমাদের জন্য শেষ দিন পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত তুমি লড়াই করতে চাও ততদিন পর্যন্ত তোমাকে আমি সাপোর্ট করার জন্য আছি, কিন্তু তার আগে তোমাকে সেই জায়গাটাই এসে পৌঁছতে হবে, তোমাকে পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে হবে, তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন। আমরা অনেক শুনেছি জারণ বিক্রিয়া হচ্ছে, বিজারণ বিক্রিয়া হচ্ছে, এই বলছে অক্সিডেশন, ও বলছে রিডাকশন, এবং গত যে ক্লাস হয়েছে লাস্ট ক্লাস, সেখানে আমরা দেখেছি রেডক্স রিয়াকশন, যে বিক্রিয়াটার মধ্যে জারণ বিক্রিয়া এবং বিজন বিক্রিয়া দুটো বিক্রিয়াই একসঙ্গে ঘটছিল। তো এই সব বিষয় যে জারণ বিজারণ কি জিনিস, আমাদের দৈনন্দিন লাইফে কি এর অ্যাপ্লিকেশন আছে কোনো? অবশ্যই তোমার দৈনন্দিন জীবনে এর অ্যাপ্লিকেশন আছে প্রচুর মাত্রায়। কিভাবে? তার কারণ তুমি বাড়িতে তোমার যদি কোনো গ্রিল থাকে, দরজা জানলার গ্রিল থাকতে পারে, বা কোনো একটা পেরেক, যেগুলো দেখবে কিছুদিন রেখে দেওয়ার পর খোলা বাতাসে তার মধ্যে মরিচা পড়ে যায়। কেন মরচে পড়ে? কোনোদিনও যদি ভেবে থাকো বা দেখে থাকো, তাহলে পারে তোমার মাথায় নিশ্চয়ই ছোটবেলায় পড়ে থাকলে সেটা এসেছে যে মরিচা যেটা পড়ে সেটা এক প্রকার অক্সিডেশন রিয়াকশন, বা সেটা একটা জারণ প্রক্রিয়া। এই জারণ হচ্ছে বলেই সেখান থেকে আমাদের এই জিনিসটার উপর মরচে পড়ছে। তো সেগুলোই আমরা পড়বো, কোন সেই বিশেষ বিক্রিয়া যেগুলো জারণ বলবো, যেগুলোকে বিজারণ বলবো, তাদের যে কি ক্রাইটেরিয়া রয়েছে, কোনগুলোকে জারক পদার্থ বলবো, কোনগুলোকে বিজারক পদার্থ বলবো, সেই সমস্ত কিছুই আমরা এখানে এক এক করে দেখতে থাকবো। এবং সেই সঙ্গে তোমাদেরকে অবশ্যই করে বলবো যেটা, সেটা হচ্ছে শেষ পর্যন্ত ঠিক মতন ভালোভাবে দেখো, নোটস তৈরি করো। আশা করছি তোমাদের জেনারেল সায়েন্সের বেসিক লেভেল ইনফরমেশন বা বেসিক লেভেল যেটুকু দরকার পড়ানোর, সেটুকু এই ক্লাসগুলোর মাধ্যমে পড়িয়ে দিতে পারছি।
তো যারা যারা দীর্ঘদিন ক্লাস করছো তারা অলরেডি নোট তৈরি করে ফেলেছো, যারা নতুন ক্লাস করছো তারা অবশ্যই নোট তৈরি করো, কারণ আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষা আছে, বিশেষ করে ফুড এশিয়ার যে পরীক্ষা আছে, তার জন্য কিন্তু জেনারেল সায়েন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। সেখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত কিছু থাকবে। তাই সেই মোতাবেক তোমাকে প্রিপারেশনটা শুরু করতে হবে। শুরু করো, তাহলেই সবকিছু শেষ হবে। আর শুরু না করলে কোনো কিছুই শেষ হবে না। তো সেই মোতাবেক আমরা শুরু করছি আমাদের ক্লাস। তার আগে দেখে নাও একটা তোমাদের জন্য মোটিভেশনাল কোট, যেটার থেকে তোমরা আশা করছি নিজেরা মোটিভেট হবে, যদি কথাটার মানে বুঝতে পারো তবেই। তো চলো শুরু করছি আজকের ক্লাসের প্রথম টপিক, জারণ বিক্রিয়া, যেটাকে বলা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া, সেটা কি ধরনের বিক্রিয়া? অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া হলো এমন এক ধরনের বিক্রিয়া, যেই বিক্রিয়াটা এই বিশেষ কিছু ক্যাটাগরির উপর ভিত্তি করে সম্পন্ন হয়। যেমন বলছে ইলেকট্রন বর্জন হলে, অর্থাৎ কোনো একটা বিক্রিয়ায় যদি তুমি দেখো ইলেকট্রন বর্জিত হচ্ছে, তাহলে অবভিয়াসলি সেই বিক্রিয়াটা তোমার কিন্তু জারণ বিক্রিয়া হবে। যেমন মনে করো এখানে সোডিয়াম রয়েছে, সোডিয়াম থেকে তৈরি হয়েছে Na প্লাস প্লাস ইলেকট্রন, তাহলে এখানে কি হলো, সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে Na প্লাসে পরিণত হয়েছে। দ্যাট মিনস এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারবো একটা জারণ বিক্রিয়া, কারণ সোডিয়াম থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। তো ইলেকট্রন বর্জন হওয়া মানে সেটা একটা জারণ বিক্রিয়া। নেক্সট বলছে অক্সিজেন যুক্ত যদি হয়, তাহলে সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। যেমন ধরো কার্বন আছে, তার সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, যুক্ত হয়ে দেখো কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, অর্থাৎ কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে গেল, তাহলে অক্সিজেন যেটা যুক্ত হয় সেটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। হাইড্রোজেন যদি মুক্ত হয়, কোনো একটা বিষয় থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, তখন যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে কি? মনে করো তোমার রয়েছে H2S রয়েছে, হাইড্রোজেন সালফাইড রয়েছে, তার সঙ্গে যদি তুমি ব্রোমিনের বিক্রিয়া ঘটাও, তাহলে বিক্রিয়ার ফলে তুমি দেখবে সেখান থেকে উৎপন্ন হবে HBr প্লাস হচ্ছে এস উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন সালফাইড থেকে এই যে সালফার উৎপন্ন হলো, এখানে কি ঘটলো? হাইড্রোজেন মুক্ত হয়ে গেছে, মানে হাইড্রোজেন বেরিয়ে গেছে। তো হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, এই যে জায়গাটা, এটা কিন্তু একটা বিজারণ বিক্রিয়া। এখানেই সঙ্গে সঙ্গে আমরা হয়তো প্রশ্ন করবে, বা অনেকের মনের মধ্যে অলরেডি কোশ্চেন তৈরি হয়ে গেছে যে স্যার এখানে Br2 এর সঙ্গে তো হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এটা কি? এই যে Br2 এর সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন যুক্ত হওয়া মানে সেটা রিডাকশন রিয়াকশন। এবং আমরা গতদিনই পড়েছি রেডক্স রিয়াকশন মানে জারণ বিজারণ একই সঙ্গে সংঘটিত হয়। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে জারণ বিক্রিয়া ঘটবে সেখানে বিজারণ বিক্রিয়া অবশ্যই ঘটবে, কারণ জারণ ঘটলে বিজারণ ঘটবে, বিজারণ ঘটলে জারণ ঘটবে, তাই দুটো একই সঙ্গে সম্পন্ন হয়। তো এখানে H2S থেকে যেমন সালফার উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন মুক্ত হওয়ার মাধ্যমে, সেটা যেমন জারণ বিক্রিয়া, একই সঙ্গে ব্রোমিন যেহেতু হাইড্রোজেনকে গ্রহণ করছে, তাহলে ও কি করছে? বিজারণ প্রক্রিয়া ঘটাচ্ছে। এবং জারণ সংখ্যা বৃদ্ধি মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায় কোথায়? যখন জারণ বিক্রিয়া ঘটবে। এবার এই অক্সিডেশন নাম্বার কি সেটা আজকের ক্লাসে ডিসকাস করব, কিন্তু একটু বাদে আসছে অক্সিডেশন নাম্বার। তুমি আপাতত এইটুকু ইনফরমেশন নিয়ে থাকো যে অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা বলে থাকি জারণ বিক্রিয়া। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়ার এক্সাম্পল, যেগুলো আমরা এনসিইআরটি থেকে দেখতে পাই এবং পরীক্ষায় বারবার যেগুলো জিজ্ঞাসা করে, সেরকম কিছু এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। 2mg প্লাস O2, তা থেকে দেখো MgO উৎপন্ন হয়েছে। আমরা এখানে খালি চোখেই দেখতে পাচ্ছি যে অক্সিজেন এমজির সঙ্গে যুক্ত হয়েছে, তার ফলে এখানে এই যে বিক্রিয়াটা ঘটছে, এটা একটা আমাদের জারণ বিক্রিয়া। নেক্সট দেখো H2 সঙ্গে O2 যুক্ত হয়েছে, মানে জল তৈরি হওয়ার যে বিক্রিয়াটা, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে। তো এখানে আমরা অক্সিজেন সাপেক্ষে দেখছি, তাই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তাই তুমি এটাকে বলতে পারছি জারণ বিক্রিয়া। আবার তুমি বলবে যে স্যার এখানে তো হাইড্রোজেনের সঙ্গেও অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে তো বিজারণ বিক্রিয়া। আগেই বলে দিচ্ছি জারণ বিজারণ একসঙ্গে ঘটে, তুমি যার সাপেক্ষে দেখবে তার সাপেক্ষে বলবে। আমি অক্সিজেন সাপেক্ষে দেখছি, তাই জন্য আমরা বলছি জারণ বিক্রিয়া। যখন তুমি হাইড্রোজেন সাপেক্ষে দেখবে, তখন তুমি বলবে ওটা বিজারণ বিক্রিয়া। অর্থাৎ জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে এটা জারণ বিক্রিয়া। এটাকে আমরা জারণ বিক্রিয়া হিসাবেই আমরা ট্রিট করছি। কারণ একটা দরজা, দুপাল্লার দরজা যদি দেখে থাকো, বা এক গ্লাস জল রয়েছে, সেখান থেকে যদি তুমি অর্ধেকটা জল ফেলে দাও, দিয়ে যদি তোমাকে গ্লাসটা দেওয়া হয়, তাহলে তুমি কি বলবে? গ্লাসে কতখানি জল আছে?
অর্ধেক ভর্তি বলবে না অর্ধেক খালি বলবে? তুমি পজিটিভ বলবে, অর্থাৎ অর্ধেক ভর্তি আছে, তুমি এই কথাটাই বলবে। নিশ্চয়ই অর্ধেক খালি আছে বলবে না। কিন্তু দুটোই তো সত্যি। অর্ধেক ভর্তিও যেমন আছে তেমন অর্ধেক খালি আছে। কারণ ওটা 50% তুমি জল রেখেছো, বাদবাকিটা ফেলে দিয়েছো। তাহলে দুটোই ঠিক। যে অর্ধেক জল আছে, আবার অর্ধেক জল খালি আছে। কিন্তু আমরা কি বলবো ইন জেনারেল? যে হাফ গ্লাস জল আছে। আমরা বলবো হাফ গ্লাস জল নেই? এটা কি বলি? বলি না। তেমন হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যে জল উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু তুমি সেই কথাটাই বলবে যে এখানে তোমার জারণ বিক্রিয়া ঘটছে। নেক্সট হচ্ছে আমরা যেটাই যাচ্ছি সেটা কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড, সেটা অক্সিজেন যুক্ত হচ্ছে দেখতে পেয়েছি। এবং আরো একটা দেখো 2FeCl2, তা থেকে Cl2 যুক্ত হচ্ছে, হয়ে তৈরি হচ্ছে 2FeCl3। এই যে বিক্রিয়াটা দেখছো এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমরা ব্যাখ্যা করতে গেলে পারে জারণ সংখ্যার মাধ্যমেই এটাকে ব্যাখ্যা করতে হয়। কিভাবে ব্যাখ্যা করবে আমি জারণ সংখ্যায় পরে আসবো। এখানে মনে রাখো যে এফির জারণ সংখ্যা এখানে আছে +2, সেখান থেকে দেখো এফির জারণ সংখ্যা +3 হয়েছে। তাহলে +2 থেকে +3 হয়েছে, তার মানে জারণ সংখ্যার বৃদ্ধি হয়েছে। আর জারণ সংখ্যার বৃদ্ধি হওয়া মানেই সেটা অক্সিডেশন রিয়াকশন ঘটছে। অর্থাৎ FeCl2 থেকে FeCl3 যখন হচ্ছে, তখন এখানে একটা অক্সিডেশন রিয়াকশন হচ্ছে। তার কারণ হচ্ছে FeCl2 তে Fe হচ্ছে +2 অক্সিডেশন নাম্বার, আর FeCl3 তে Feরই অক্সিডেশন নাম্বার হয়ে যাচ্ছে +3। কেন হচ্ছে পরে পড়াবো যখন, তখন আমি বলছি। আপাতত তুমি এইটুকু দেখে একটু ধৈর্য ধরো, সবকিছু জানতে পারবে। কোনো কিছু বাকি থাকবে না, কোনো কিছু মনে ডাউট থাকবে না। তো আশা করছি জারণ বিক্রিয়া সম্বন্ধে যে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমার জানার প্রয়োজন ছিল, সমস্তটাই তোমাকে জানিয়ে দিতে পেরেছি। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় এখানে মনে রাখবে যে খাবার দাবার যে আমাদের নষ্ট হয়ে যায়, যে আমরা বলি খাবার টকে গেছে, খাবার টকে গেছে, খাবার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে খাবার টকে যাওয়া, খাবার নষ্ট হয়ে যাওয়া, এটাও কিন্তু এক ধরনের জারণ বিক্রিয়া। কারণ ওখানে জারণ ঘটছে বলেই সেই খাবার দাবার গুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখবে তেল যদি বেশি দিন রেখে দেওয়া হয়, সেই তেলটার মধ্যে একটা গন্ধ হয়ে যায়। তার কারণ সেটা ওখানে অক্সিডেশন রিয়াকশন ঘটে যায় দীর্ঘদিন খোলা বাতাসে থাকার ফলে। সেটা হচ্ছে কিন্তু সব জারণ বিক্রিয়ার কারণেই সংগঠিত হয়ে থাকে। এবং লোহাই মরচে ধরা তো আগেই আমি সেটা ডিসকাস করে দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া কি বিক্রিয়া? বিজারণ হচ্ছে এমন এক ধরনের বিক্রিয়া যেখানে কি হচ্ছে ইলেকট্রন গৃহীত হবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করবে, সেই ধরনের বিক্রিয়া হচ্ছে বলবো বিজারণ বিক্রিয়া। যেমন মনে করো Cl মাইনাস আছে, সে দুটো ইলেকট্রনকে গ্রহণ করলো, করে পরিণত হয়ে যাবে Cl2। তাহলে এখানে কি হচ্ছে Cl দুটো ইলেকট্রন কি করছে, সে ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করার ফলে সে ক্লোরিনে পরিণত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এটা একটা কি হচ্ছে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তার মানে এটা আমাদের একটা বিজারণ বিক্রিয়া আমাদের অবশ্যই। নেক্সট হচ্ছে অক্সিজেন মুক্ত। তাহলে অক্সিজেন মুক্ত হলে কি ঘটবে, সেটা বিজারণ বিক্রিয়া ঘটবে। অক্সিজেন যুক্ত হলে দেখেছি জারণ বিক্রিয়া ঘটছিল, তাহলে অক্সিজেন মুক্ত হলে কি ঘটবে, বিজারণ বিক্রিয়া ঘটবে। তাহলে অক্সিজেন মুক্ত হলে যে বিজারণ বিক্রিয়া ঘটবে তার একটা উদাহরণ দেখো, জিঙ্ক অক্সাইড তার সঙ্গে যদি তুমি কার্বনের বিক্রিয়া করো, তাহলে সেখান থেকে উৎপন্ন হবে জিঙ্ক, আর উৎপন্ন হবে তোমার কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড এই যে বিক্রিয়াটা, এখানে তুমি দেখতে পাচ্ছ যে জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গেছে। তাহলে এই জিঙ্ক অক্সাইড থেকে যে অক্সিজেন বেরিয়ে জিঙ্ক তৈরি হলো, এই যে বিক্রিয়াটা এখানে অক্সিজেন মুক্ত হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আবার এই কার্বন দেখো অক্সিজেন গ্রহণ করে কার্বন মনোক্সাইড হয়েছে, সেই জারণ। আমি বলেছি জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। তো আমরা যেহেতু বিজারণ পড়ছি, অক্সিজেন মুক্ত হওয়াটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলছি। তাই দেখো ZnO থেকে যখন অক্সিজেন বেরিয়ে জিঙ্ক তৈরি হচ্ছে, তখন সেটা কিন্তু একটা বিজারণ বিক্রিয়ার উদাহরণ। নেক্সট হচ্ছে হাইড্রোজেন যুক্ত হলে পারে কি হবে। দেখো হাইড্রোজেন যুক্ত হচ্ছে N2 প্লাস 3H2। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে 2NH3। এই যে বিক্রিয়াটা ঘটলো, এই বিক্রিয়াটিতে যদি তুমি দেখো, তাহলে দেখো নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, হয়ে 2NH3 উৎপন্ন হয়েছে। তো এটা অবভিয়াসলি একটা কিন্তু বিজারণ বিক্রিয়া, যেখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। অ্যান্ড ফাইনালি যদি কোনো বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস পায়, তাহলে সেই বিক্রিয়াটাকেও আমরা বিজারণ বিক্রিয়া বলবো। তো আপাতত আমরা এখানে দেখে নিই যে আমাদের কি ঘটছে। তো জারণ সংখ্যা হ্রাস যদি বিক্রিয়া দেখো, তাহলে আগে যে এক্সাম্পলটা দিলাম সেটারই একটা এক্সাম্পল নিয়ে নিই। FeCl3, তার সঙ্গে আমরা যদি হাইড্রোজেন যুক্ত করি, তাহলে দেখো সেই বিক্রিয়াটা সংগঠিত হয়ে উৎপন্ন করে 2FeCl2 প্লাস হচ্ছে HCl উৎপন্ন হয়, প্লাস হচ্ছে HCl উৎপন্ন হয়, 2HCl উৎপন্ন হয়।
এই যে বিক্রিয়াটা, এখানে দেখো FeCl3 কত +3 স্টেটে থাকে, আর এখানে দেখো Fe কত হয়েছে +2 হয়েছে। দ্যাট মিন্স কি হচ্ছে, জারণ সংখ্যার কি হচ্ছে, হ্রাস পেয়েছে। তার মানে এটা একটা আমাদের বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে হয় জারণ বিক্রিয়া, জারণ সংখ্যা হ্রাস পেলে হয় আমাদের বিজারণ বিক্রিয়া। এবং ইন জেনারেল আমরা যদি দেখে নিই কয়েকটা এক্সাম্পল, দেখো SnCl4 থেকে SnCl2 এবং Cl2 উৎপন্ন হয়েছে, এটাকেও আমরা জারণ সংখ্যার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যে এক জায়গাতে দেখো 3 যে রয়েছে, Sn যে রয়েছে সে +4 স্টেটে আছে, আর ওই পাশে ডান দিকে দেখো হয়ে গেছে সেটা +2 স্টেটে চলে গেছে, অর্থাৎ এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। এখানে আছে +4 স্টেটে, এখানে চলে গেছে +2 স্টেটে। তার মানে কি, জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, অবভিয়াসলি এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। নেক্সট বিক্রিয়া দেখো, Cl থেকে H2S তৈরি হয়েছে, 2HCl, আর সালফার উৎপন্ন হয়েছে। এখানে কি হয়েছে, ক্লোরিনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত হয়ে HCl উৎপন্ন হয়েছে, এটা আমাদের বিজারণ বিক্রিয়া সংগঠিত হলো, কারণ হাইড্রোজেন যুক্ত হলে পারে সেটা বিজারণ বিক্রিয়া হয়। একই রকম ভাবে এই বিক্রিয়াটা দেখো, Cl এর সঙ্গে Na যুক্ত হয়ে NaCl হয়েছে, এটাকেও তুমি জারণ সংখ্যা দিয়ে তুমি ব্যাখ্যা করে দিতে পারবে। যে এখানে তুমি অবভিয়াসলি বলতে পারো যে সোডিয়ামের মাথায় দেখো 0 আছে, আর এখানে হচ্ছে Na+ হয়েছে, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া হয়েছে, কারণ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটা থেকে এখানে +1 হয়েছে। আর ক্লোরিন -1 আছে, এখানে ক্লোরিন 0 ছিল, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরিন সাপেক্ষে যদি দেখো তাহলে হচ্ছে এটা বিজারণ বিক্রিয়া, আর সোডিয়াম সাপেক্ষে যদি দেখো তাহলে তার জারণ হয়েছে। আমরা দুটো বিক্রিয়া একসঙ্গে ঘটে আমরা জানি, তাই জন্য আমরা এগুলো বলতে পারি। তো মোট কথা, আমরা যে জিনিসগুলো শিখলাম এখনো পর্যন্ত, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া কাকে বলে, যেখানে ইলেকট্রন বর্জিত হয়, অক্সিজেন যুক্ত হয়, হাইড্রোজেন বিযুক্ত হয় বা মুক্ত হয়, এবং জারণ সংখ্যার বৃদ্ধি ঘটবে, তাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া আমরা কাকে বলবো, যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হবে, অক্সিজেন মুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে, কিংবা জারণ সংখ্যা হ্রাস পাবে। এই চারটে ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে, সেই বিক্রিয়াটিকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তাহলে এই ছিল আমাদের জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আশা করছি বিক্রিয়া তোমাকে যদি পরীক্ষার সময় দিয়ে দেয়, সেই বিক্রিয়াটা দেখে তুমি চিনতে পারবে, জানতে পারবে যে এটা কি ধরনের বিক্রিয়া হচ্ছে। তোমাকে যেমন ভাবেই দিক না কেন প্রশ্ন, তুমি তার সঠিক উত্তর করতে পারবে। নেক্সট আমরা যেটা দেখব, জারক দ্রব্য, বিজারক দ্রব্য, অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট। দেখো, অক্সিডাইজিং এজেন্ট মানে জারক দ্রব্য, আর বিজারক দ্রব্য কাকে বলবো। জারক দ্রব্য মানে কি, মনে করো তুমি কাউকে কিছু বলে ডাকো, কেন ডাকো, তার কাজের সাপেক্ষে ডাকো। তো মনে করো তুমি আম, কি বলবো, কোনো একজনকে আমরা ধরো কাউকে বলছি যে সে কামার। কামার কাকে বলছি, যে লোহা লক্করের কাজ করে তাকে আমরা কামার বলছি। টিচার কাকে বলছি, যে শিক্ষা দান করছে তাকে আমরা টিচার বলছি, তাই তো। ডাক্তার কাকে বলছে, যে রোগ সারানোর কাজ করছে, তো ডাক্তারির কাজ করছে তাকে ডাক্তার বলছি, তাই তো। যে গাড়ি চালাচ্ছে তাকে ড্রাইভার বলছি। অর্থাৎ যে যে কাজ করে তাকে আমরা সেই নামে ডাকি, ঠিক। তো তেমনি এখানেও জারক দ্রব্য, বিজারক দ্রব্য সেই সমস্ত দ্রব্য। জারক দ্রব্য মানে সেই দ্রব্য, যে দ্রব্য অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়। তুমি নিজে যাই হও না কেন, তুমি কি কাজ করছো, তোমার কাজটা কি, তোমার কাজ, যেমন আমি পড়াচ্ছি, তাহলে আমার কাজ হচ্ছে শিক্ষা দান করা। যে শিক্ষা দান করে তাকে টিচার বলে। এবার টিচার মানে আমি যে স্টুডেন্ট নই এটা তো হতে পারে না, আমিও তো একসময় স্টুডেন্ট অবশ্যই থাকবো, আছি। আমি যদি অন্য কারোর থেকে শিখি তাহলে সে তার কাছে, তার সাপেক্ষে আমি স্টুডেন্ট। তো সেই রকম ভাবে আমি এখন যে কাজটা করছি সেই সাপেক্ষে আমাকে বলা হচ্ছে। তো তেমনি ধরো জারক দ্রব্য যখন বলছি, জারক দ্রব্য মানে সেই দ্রব্যগুলো, যে দ্রব্যরা অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হবে। কারণ অন্যকে যখন কেউ জারিত করবে তাহলে নিজেকে কি করতে হবে, বিজারিত করতে হবে। কারণ আমরা দেখেছি জারণ এবং বিজারণ একই সঙ্গে সংগঠিত হয়। অর্থাৎ কেউ যদি অন্যকে জারিত করতে হয় তাহলে নিজেকে বিজারিত হতে হবে, তাহলে পারি তুমি সেটা করতে পারবে। তাই জারক দ্রব্য কাকে বলছে, যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ মানে আমরা দেখেছি বিজারণ। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করছে, করে নিজে বিজারিত হচ্ছে এবং অন্যকে জারিত করে, তাকেই জারক পদার্থ বলে। তাহলে যখনই তোমাকে পরীক্ষার সময় বলবে জারক পদার্থ কোনটা, তখনই তোমার মাথায় খেলতে হবে যে যে জারক পদার্থ হয় সে বিজারণ বিক্রিয়া করে, আর তার সাপেক্ষে অন্য যে পদার্থটা থাকে সে জারণ বিক্রিয়া করবে, কারণ সে অন্যকে জারিত করছে, অর্থাৎ নিজে বিজারিত হবে। এই জায়গাটা কিন্তু আমাদের কনফিউশন তৈরি হয়ে যায়, যে আমরা কি করি, যে জারণ বিক্রিয়া ঘটছে অর্থাৎ যার জারণ ঘটছে তাকে আমরা বলে দিই যে জারক পদার্থ নয়, যার বিজারণ বিক্রিয়া ঘটবে সে হচ্ছে জারক পদার্থ। যে কোনো বিক্রিয়ায় যদি তুমি দেখো যে পদার্থটা বিজারিত হবে সেই পদার্থটাই হবে হচ্ছে তোমার জারক পদার্থ। কারণ জারক পদার্থ নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। অর্থাৎ জারক পদার্থ বিজারণ বিক্রিয়া করে, আর
জারিত হয়, অন্য পদার্থকে জারিত করে। তো এইরকম কিছু পদার্থ, তাদের উদাহরণ যদি তুমি দেখো, দেখো অক্সিজেন আছে, O3 ওজোন আছে, H2O2 রয়েছে, HNO3 রয়েছে, KMnO4 রয়েছে, K2Cr2O7 রয়েছে, PbO2 রয়েছে, Cl2 রয়েছে, Br2 রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু জারক দ্রব্যের উদাহরণ। উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষার সময় জিজ্ঞাসা করে এইগুলোর মধ্যে থেকে কোনটি বিজারক পদার্থ বা কোনটি বিজারক পদার্থ নয়, কোনটি জারক পদার্থ, কোনটি জারক পদার্থ নয়, এইভাবে কিন্তু কোশ্চেন আসে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে এগুলো পড়তে হবে, না পড়লে কিন্তু তুমি বলতে পারবে না সঠিক উত্তর কোনটা। নেক্সট আসছে বিজারক দ্রব্য। বিজারক দ্রব্য মানে কি? যে জারণ বিজারণ বিক্রিয়ার সময় যে পদার্থটা ইলেকট্রন কি করবে, ইলেকট্রন কি করবে, সে বর্জন করবে। কেন বর্জন করবে? সে জারিত হচ্ছে কিন্তু অন্যকে বিজারিত করে। অন্যকে বিজারিত করে বলেই তো তাকে বিজারক পদার্থ বলা হচ্ছে। অর্থাৎ রেডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়ার সময় যে পদার্থটা ইলেকট্রন বর্জন করে, সে কি করছে, যে ইলেকট্রন বর্জন করলো, ইলেকট্রন বর্জন করা মানেই সে নিজে কি হচ্ছে, জারিত হচ্ছে। নিজে জারিত হচ্ছে কিন্তু অন্যকে কি করবে, বিজারিত করবে। তা অন্যকে বিজারিত করছে মানে সে বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থ কি করবে, নিজে জারিত হবে। অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন যে পদার্থটার জারণ ঘটবে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটার জারণ ঘটবে, সেই হচ্ছে বিজারক পদার্থ। এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা জারক পদার্থ, কোনটা বিজারক পদার্থ। তো জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় এবং অন্যকে বিজারিত করে, তাদেরকেই বিজারক দ্রব্য বলা হয়। এদের উদাহরণ কি আছে? উদাহরণের মধ্যে দেখো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সালফাইড আছে, কার্বন মনোক্সাইড রয়েছে, সালফার ডাই অক্সাইড রয়েছে, কার্বন রয়েছে, SnCl2 রয়েছে, HI রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু আমাদের বিজারক পদার্থের মধ্যে পড়ে, কারণ এরা সকলেই জারিত হয়। এরা সকলে কি করে, জারিত হয়। কেন? যেমন দেখো একটা আমরা বিক্রিয়া দেখেছিলাম, ওখানে ZnO তার সঙ্গে কার্বন যুক্ত হচ্ছিল, হয়ে তোমার তৈরি করছিল Zn+CO। এই বিক্রিয়াটা আমরা তখন দেখে এসেছি। আমরা সেই বিক্রিয়ায় দেখছিলাম যে জিঙ্ক কি করছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে, দিয়ে জিঙ্কে পরিণত হচ্ছে। তার মানে এই বিক্রিয়াটা কি ছিল, রিডাকশন রিয়াকশন ছিল। আবার কার্বন অক্সিজেন গ্রহণ করে কার্বন মনোক্সাইড তৈরি করেছে, এটা ছিল অক্সিডেশন রিয়াকশন। এবার এখানে খুব ভালো করে দেখো কোনটা জারক পদার্থ, কোনটা বিজারক পদার্থ যদি তোমাকে এখান থেকে বের করতে বলে, তাহলে আমরা কি বললাম, যার রিডাকশন হবে, যার রিডাকশন হবে। অর্থাৎ যে তোমার এক্ষেত্রে যে পদার্থটা জারণ হবে, অর্থাৎ যে জারণ বিক্রিয়া করবে, যে জারণ বিক্রিয়া করবে সে হচ্ছে বিজারক পদার্থ। তাহলে এখানে দেখো কার্বন থেকে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে, এটা কি ধরনের বিক্রিয়া, অক্সিডেশন বিক্রিয়া বা জারণ বিক্রিয়া। তার মানে এই কার্বন কি পদার্থ হবে, বিজারক পদার্থ হবে। অপশনে দেখো আছে কার্বন বিজারক পদার্থ, একদম রয়েছে। অর্থাৎ কার্বন হচ্ছে একটা বিজারক পদার্থ এই জন্যই, কারণ কার্বন কি করলো, নিজে জারিত হচ্ছে। অর্থাৎ কার্বন যে জারণ বিক্রিয়া করবে সেই হচ্ছে বিজারক দ্রব্য হবে। আবার ZnO, এখানে যদি বলে এই বিক্রিয়াটাতে কোনটা বিজারক পদার্থ, তাহলে জারক পদার্থ যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবো, কার রিডাকশন রিয়াকশন হচ্ছে, কার বিজারণ বিক্রিয়া হচ্ছে। আমরা দেখছি ZnO এর বিজারণ বিক্রিয়া ঘটছে। তাহলে ZnO এর বিজারণ বিক্রিয়া ঘটছে মানেই ZnO এ হচ্ছে কি পদার্থ, এ হচ্ছে জারক পদার্থ। এইটা হচ্ছে একদম রিভার্স জিনিস। অর্থাৎ জারক পদার্থ বললে সে বিজারণ বিক্রিয়া করবে, আর যে জারণ বিক্রিয়া করবে সে বিজারক পদার্থ হবে। আশা করছি তোমাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং তোমরা বিষয়টা সম্পর্কে যথেষ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটাই যাব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এমন কয়েকটা পদার্থ রয়েছে যারা জারক এবং বিজারক উভয় পদার্থ রূপেই কাজ করে। তো সেই রকম কয়েকটা পদার্থ রয়েছে, তার মধ্যে দেখো প্রথমেই রয়েছে হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন সালফাইড যে জারক এবং বিজারক উভয় পদার্থ রূপেই কাজ করতে পারে। নেক্সট হচ্ছে সালফার ডাই অক্সাইড H2S, তারপরে হচ্ছে সালফার ডাই অক্সাইড SO2। এও হচ্ছে জারক এবং বিজারক উভয় পদার্থ রূপেই কাজ করতে পারে। এবং নাইট্রাস অ্যাসিড এও একটা পদার্থ যে জারক বিজারক উভয় পদার্থ রূপেই কাজ করতে পারে। তো এই উদাহরণ এক্সাম্পল গুলো অবশ্যই করে মনে রাখবে, পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসবে, ডিরেক্ট অ্যান্সার দেবে, ডিরেক্ট নাম্বার পেয়ে যাবে। তো হাইড্রোজেন সালফাইড, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এরা এমন ধরনের পদার্থ যারা জারক এবং বিজারক উভয় পদার্থ রূপেই কিন্তু কাজ করতে পারে। নেক্সট আমরা চলে যাব আমাদের অক্সিডেশন নাম্বার, যেটার কথা প্রথমেই বলছিলাম ক্লাসের শুরুতে, সেই অক্সিডেশন নাম্বারের কথা। তো
তো অক্সিডেশন নাম্বার কি ধরনের জিনিস? অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা এমন একটা সংখ্যা যে সংখ্যাটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়ায় কোনটা জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া সেটা হতে যেমন সাহায্য করে, একই সঙ্গে অক্সিডেশন নাম্বার আমাদের রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান অর্থাৎ ব্যালেন্স করার ক্ষেত্রেও আমাদের সে সাহায্য করে। তো এই জারণ সংখ্যা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি তার জন্য কতগুলো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে, মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ অবস্থা শূন্য হয়। মনে করো কোনো একটা বিক্রিয়াতে এইভাবে সোডিয়াম রয়েছে, তাহলে তার জারণ স্টেট শূন্য। মনে করো অক্সিজেন রয়েছে O2 রূপে, তার জারণ অবস্থা শূন্য, কারণ এটা মুক্ত অবস্থায় রয়েছে, কোনো আয়ন নেই, মুক্ত অবস্থায় রয়েছে, তার মানে শূন্য। মনে করো ক্লোরিন আছে এইভাবে, সেটা শূন্য। মনে করো হাইড্রোজেন রয়েছে, এটা শূন্য। এই রকম ভাবে যখন থাকবে, মনে করো নাইট্রোজেন রয়েছে শূন্য, মনে করো কার্বন রয়েছে শূন্য, কেন? এরা প্রত্যেকেই মুক্ত অবস্থায় রয়েছে। এরা যখন ফ্রি স্টেটে থাকবে বা মুক্ত অবস্থায় থাকবে তখন তাদের জারণ সংখ্যা কি হবে? শূন্য হবে। নেক্সট বলছে হাইড্রোজেনের জারণ অবস্থা সাধারণত +1 হয়, অর্থাৎ হাইড্রোজেনের যে জারণ অবস্থা এটা তোমাকে ধরে নিতে হবে সবসময়ের জন্য +1। হাইড্রোজেনের জারণ অবস্থা সবসময়ের জন্য তোমাকে ধরতে হবে +1। হাইড্রোজেন মানে শুধু H থাকবে যেখানে সেই জায়গায়, মোটেই H2 জিরো নয়। অর্থাৎ তোমাকে যদি এখন এখানে দেয়া থাকে H2O, এখানে এই যে হাইড্রোজেন রয়েছে যৌগের মধ্যে, এই হাইড্রোজেনটা +1 ধরতে হবে। একটা হাইড্রোজেনের জন্য +1, দুটো হাইড্রোজেনের জন্য +2 ধরতে হবে। সেই হাইড্রোজেনের ক্ষেত্রে বলা হচ্ছে নট হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস মুক্ত অবস্থায় থাকে, সেটার ক্ষেত্রে 0। কিন্তু কোন যৌগের মধ্যে হাইড্রোজেন আছে, মনে করো H2SO4 রয়েছে, এই যৌগটার মধ্যে যে হাইড্রোজেনটা রয়েছে, এই হাইড্রোজেনের একটার ভ্যালু হচ্ছে +1 ধরতে হবে। নেক্সট বলছে বেশিরভাগ যৌগে অক্সিজেনের জারণ অবস্থা -2 হয়, কিন্তু পার অক্সাইড ক্ষেত্রে -1 হয়। প্রকৃতিতে যত যৌগ তুমি পাবে, অক্সিজেন ঘটিত যৌগ পাবে, ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রেই অক্সিজেনের ক্ষেত্রে তুমি সেটা পাবে -2 স্টেটে থাকে। -2 হয় অক্সিজেনের অক্সিডেশন নাম্বার। কোথায়? যেমন ধরো এই যে জলের অণুটা যদি দেখো, তাহলে এই জলের মধ্যে যে অক্সিজেনটা রয়েছে এটা হচ্ছে -2 স্টেটে থাকবে। কেন? অক্সিজেন বেশিরভাগ যৌগের মধ্যেই তার জারণ অবস্থা -2 হয়, কিন্তু পার অক্সাইড যৌগে -1 হয়। যেমন ধরো H2O2, এই যৌগটার মধ্যে যদি দেখো তাহলে অক্সিজেন আছে -1 জারণ স্টেটে আছে। এগুলো মনে রাখতে হবে, এগুলো ডাইরেক্ট কোশ্চেন করে দেয়। বলে দিল সোডিয়াম পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ অবস্থা কত, তাহলে সোডিয়াম পার অক্সাইডের ক্ষেত্রেও অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -1 হবে। কেন? পার অক্সাইড যৌগ, তাই জন্য -1 হবে। আর এছাড়া অন্য যৌগ তোমাকে ধরো বলে দিল কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন +2 অবস্থায় আছে। তারপর তোমাকে বলে দিল কার্বন মনোক্সাইড, সেখানেও তুমি ক্যালকুলেট করে দেখবে কত হচ্ছে। নেক্সট বলে দিল সালফার ডাই অক্সাইড, সেখানেও তোমার অক্সিজেন -2 স্টেটে থাকবে। অর্থাৎ যেখানে অক্সিজেন যাক না কেন, অক্সিজেন সাধারণত বেশিরভাগ যৌগতেই সে -2 স্টেট ফলো করবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ আমাদের পর্যায় সারণীর প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ এবং তৃতীয় গ্রুপে যে সমস্ত মৌলগুলো অবস্থান করছে তাদের জারণ অবস্থা যথাক্রমে কি হবে? 1, +1, +2, +3। অর্থাৎ প্রথম গ্রুপে যে সমস্ত যৌগগুলো রয়েছে তাদের জারণ অবস্থা বা জারণ সংখ্যা হবে +1। দ্বিতীয় গ্রুপে যারা রয়েছে তাদের হবে +2। তৃতীয় গ্রুপে যারা রয়েছে তাদের হবে +3। যে কোনো আয়নের জারণ অবস্থা আয়নটির চার্জের সঙ্গে সমান হয়। যে কোনো আয়নের, অর্থাৎ আমি বলতে চাইছি SO4 এটা কি? একটা আয়ন, এর মাথায় SO4 কি হয়? 2- এই অবস্থায় থাকে। SO4 2- এই অবস্থায় থাকে। এই যে SO4 2- অবস্থায় রয়েছে এই যে যৌগটা, এই যৌগটিতে আমাদের যে জারণ অবস্থা যেটা হবে সেটা কি হচ্ছে? এই যে মাথায় যে -2 আছে, এই -2 যে চার্জটা, এটাই হচ্ছে এই SO4 এর হচ্ছে জারণ অবস্থার সঙ্গে সমান। অর্থাৎ SO4 যৌগটার জারণ অবস্থা কি হবে? ওই উপরে যে চার্জ রয়েছে তার সঙ্গে সমান হবে। এবং হ্যালোজেন মৌলগুলোর জারণ অবস্থা সবসময়ের জন্য তোমাকে -1 নিতে হবে। অর্থাৎ ক্লোরিন যদি বলো, ব্রোমিন যদি বলো, আয়োডিন যদি নাও, ক্লোরিন যদি নাও, এদের প্রত্যেকের জারণ অবস্থা সবসময়ের জন্য -1 তোমাকে ক্যালকুলেট করতে হবে। এবার বলছে কোন যৌগের জারণ অবস্থা ওই যৌগতে উপস্থিত মৌলগুলির প্রত্যেকের জারণ অবস্থার সমষ্টির সঙ্গে সমান। অর্থাৎ কোনো একটা যৌগ রয়েছে, সেই যৌগটার মধ্যে যে কম্পাউন্ড মানে যে মৌল নিয়ে তৈরি হয়েছে সেই প্রত্যেকটা মৌলের জারণ অবস্থার যোগফলের সমষ্টি সবসময়ের জন্য 0 হতে হবে। এটাই হচ্ছে একটা যৌগের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যদি একটা যৌগ হিসাবে
একটা যৌগ হিসাবে আমরা মনে করো জল নিয়েছি, এই জল একটা যৌগ। তাহলে এই যৌগতে আমরা যদি হাইড্রোজেনের জারণ সংখ্যা দেখি কত হয়, +1 হয়। দুটো আছে মানে 2 দিয়ে গুণ করতে হবে। প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2। সবকিছু যদি যোগ করো দেখো শূন্য আসছে। যে কোনো যৌগ তুমি নাও, তার জারণ সংখ্যা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে শূন্য আসছে। তার মানে সেটা হচ্ছে একটা যৌগ। যদি শূন্য না আসে, সেটা মাইনাস হোক বা প্লাস হোক, যাই হোক না কেন, সেখানে সব সময়ের জন্য কি হয়ে যাবে, সেটা আয়নে পরিণত হবে। যেমন এই যে SO4 2- লিখেছি, তুমি যদি SO4 2- এর জারণ সংখ্যা বিশ্লেষণ করতে যাও, তাহলে পারে তুমি দেখবে যে এখানে -2 আসছে। -2 আসছে কারণ এখানে সালফারের যে জারণ সংখ্যা সেটা হচ্ছে তোমার +6, আর অক্সিজেন কত, চারটে আছে, চারটে আছে -2 করে, তাহলে 4 দুগুণে 8, 8 এর থেকে 6 বাদ গেলে পারে -2 হবে। সেই জন্য দেখো এটা একটা -2 আসছে চার্জ। সেই জন্য কি হচ্ছে, এটা এই যে যৌগ না, এটা হয়ে গেল কি, আয়ন তৈরি হয়ে গেল। কারণ যখনই শূন্য আসবে তখন সেটা যৌগ হবে, আর শূন্য না আসলে সেটা আয়ন হতে পারে বা মূলক হতে পারে, সকলেই চার্জযুক্ত একটা কম্পাউন্ড তুমি দেখতে পাবে। তো আশা করছি জারণ সংখ্যার যে বেসিক কনসেপ্ট সেটা তোমার সামনে তুলে ধরতে পেরেছি। এবার দেখো এই যে জারণ সংখ্যার যে বিষয়গুলো বললাম, সেগুলো খুব সহজেই তোমার সামনে আমি একটু তুলে ধরি। কি কি বলা হলো, বলা হলো যে কোনো যৌগ যদি ফ্রি স্টেটে থাকে, ফ্রি স্টেটে যদি থাকে তাহলে তার জারণ সংখ্যা হবে শূন্য। কোনো কম্পাউন্ড যদি হয়, কোনো কম্পাউন্ড বা যৌগ যদি হয়, কোনো যৌগ বা কম্পাউন্ড যদি হয়, যৌগ বা কম্পাউন্ড যদি হয়, তাহলে তার যে টোটাল জারণ সংখ্যা সেটা সবসময়ের জন্য শূন্য হবে, কারণ প্রত্যেকটা এলিমেন্টকে ক্যালকুলেট করলে পারে আমরা শূন্য পাবো। নেক্সট হচ্ছে যদি হাইড্রোজেন থাকে তার জারণ সংখ্যা সবসময়ের জন্য +1 নেবে। যদি অক্সিজেন থাকে ইন জেনারেল আমরা -2 নেব, পার অক্সাইড যৌগের ক্ষেত্রে -1 নেব। হ্যালোজেন, হ্যালোজেন বলতে ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যদি থাকে তাহলে তার জন্য -1 নিতে হবে। যদি গ্রুপ 1 এলিমেন্ট থাকে, গ্রুপ 1 যদি এলিমেন্ট গুলো যদি থাকে, গ্রুপ 1 এ যদি থাকে তাদের জন্য +1 নিতে হবে। যদি গ্রুপ 2 এলিমেন্ট গুলো থাকে তাদের জন্য +2 নিতে হবে। আর যদি গ্রুপ 3 এলিমেন্ট যদি থাকে তো তাদের জারণ সংখ্যা সবসময়ের জন্য +3 হয়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল বিষয়, এবং বেশ কিছু যৌগ মানে বেশ কিছু এলিমেন্ট রয়েছে যাদের এই যে জারণ সংখ্যা ফিক্সড না, একটা নির্দিষ্ট নয়। তারা মাল্টিপল জারণ স্টেট দেখায়। যেমন সালফার বলতে পারো, নাইট্রোজেন বলতে পারো। ঠিক আছে? এরা কমন উদাহরণ দিলাম, সালফার, নাইট্রোজেন, এরা অনেকগুলো জারণ স্টেট দেখায়। তো সেরকম জারণ স্টেটও দেখতে পাওয়া যায়। Fe, কপার, ঠিক আছে, এরা অনেক ধরনের জারণ সংখ্যা এদের হতে পারে, অর্থাৎ অনেকগুলো জারণ স্টেজ এরা বিলং করে। তাছাড়া আমরা এসএন দেখেছি, অর্থাৎ টিন দেখেছি, এরা সকলেই মাল্টিপল জারণ স্টেট দেখায়। তো সেগুলো আমরা মনে রাখবো। সাধারণত তোমাদেরকে ওই সালফার, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, তারপর তোমার বলো ওই টিন, তারপর হচ্ছে তোমার এফি, কপার, তারপর হচ্ছে আহ, ওই নাইট্রোজেন, এইগুলোরই জারণ সংখ্যা সাধারণত তোমাকে পরীক্ষার সময় বের করতে বলে, কারণ এগুলো মাল্টিপল জারণ স্টেট দেখায়। আর যারা ইন জেনারেল যেগুলো, সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পেরেছি যে এরা এই এই জারণ স্টেট পালন করছে। এবার কোনো একটা যৌগের জারণ সংখ্যা আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা একটু আমরা এবার এখানে দেখব। তো কিভাবে আমরা সেটা ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা একটু দেখে নাও, খুব ভালো করে বুঝে নাও, তাহলে পারেই তুমি পরবর্তীকালে সেটা সহজে করতে পারবে। মনে করো আমাদেরকে একটা যৌগ দিয়েছে, যে যৌগটার নাম KMnO4। KMnO4 এই যে যৌগটা দেখছো, এই যৌগে তোমাকে বলে দিল এই Mn এর অক্সিডেশন স্টেট কত হবে তুমি বলো। তখন তুমি কিভাবে করবে, আগে আমি বেসিকটা দেখাবো, তারপর আমি পরবর্তী জিনিসটা বলছি। বেসিক কি, এটা একটা যৌগ। আমরা কি দেখেছি যে যৌগের ক্ষেত্রে কি হয়, শূন্য হতে হবে। অর্থাৎ এখানে যে কম্পাউন্ড গুলো দেখতে পাচ্ছ, এই যৌগটার মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো রয়েছে তাদের মোট জারণ সংখ্যা সমষ্টি কি হতে হবে, শূন্য হতে হবে। তো প্রথমে দেখো কে রয়েছে, কে রয়েছে, কে কি হবে, কে হচ্ছে দেখো গ্রুপ 1 এলিমেন্ট, তার জন্য কি নিতে হবে, +1। +1 কটা কে আছে, একটাই আছে, তাই একটাই কে লিখলাম। mn, mn এরটা আমরা ধরে নিচ্ছি এর জারণ সংখ্যাটা হচ্ছে x ধরে নিলাম, তাহলে এখানে x লিখলাম। কটা আছে, একটা আছে, মানে একটা x ই লিখলাম। অক্সিজেন কটা আছে, চারটে আছে। অক্সিজেনের জারণ স্টেজ কত, এটা হচ্ছে -2 নিতে হবে, কারণ ইন জেনারেল -2, এটা পার অক্সাইড নয়,
পার অক্সাইডের গঠন হয় H2O2 N2 Na2O2 এগুলো হয় হচ্ছে কিন্তু তার পার অক্সাইডের গঠন, ঠিক আছে। তাহলে এটার টোটাল কত আসবে, যোগফল 0 হতে হবে। তাহলে যোগফল 0 হতে গেলে পারে এবার x এর ভ্যালু কত হবে সেটা আমরা ক্যালকুলেট করি। তাহলে দেখো এখানে 1 আছে প্লাস x, এখানে হয়ে যাচ্ছে কত, ডাইরেক্ট আমরা -8 লিখলাম ইজিক্যাল টু কত, 0 আসছে। এবার তুমি এখান থেকে ক্যালকুলেট করে সাইড চেঞ্জ করো, তাহলে 8 - 1 দ্যাট মিনস আসছে +7। তাহলে এই যে যখন যৌগটা দিয়েছে KMnO4, এখানে mm এর অক্সিডেশন নাম্বার কত হলো, +7। ক্লিয়ার, বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদেরকে বিষয়টা ক্যালকুলেট করে তোমাকে পরীক্ষার সময় বলবে বের করে দেখাও যে এর ক্ষেত্রে জারণ সংখ্যা কত হচ্ছে, ঠিক আছে। তো একই রকম ভাবে তোমাদেরকে আমি আরো একটা যৌগ দিচ্ছি। দেখো এই যে SO2, এই SO2 যৌগের বললো সালফারের জারণ সংখ্যা কত হবে বের করো। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব সালফারেরটাকে x ধরে নিলাম, অক্সিজেনের 2 আর অক্সিজেনের হচ্ছে দুটো আছে বলে 2 আর -2, এটা টোটাল ভ্যালু কত, 0, কারণ এটা একটা যৌগ রয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে x প্লাস এখানে কত হয়েছে, -4 হচ্ছে, তো এটা প্লাসটাকে আমরা -4 লিখলাম ইজিক্যাল টু 0। তাহলে x এর ভ্যালু কত আসছে, +4 আসছে আমাদের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফারের জারণ স্টেজ কত, অক্সিডেশন নাম্বার কত, সেটা হচ্ছে +4। একই রকম ভাবে আরেকটা যৌগ যেটা দেখছিলাম SO4 2- এই যৌগটাই যদি দেখি, এখানে যদি তোমাকে সালফারেরটা বের করতে বলে তাহলে তুমি সালফার কত নিচ্ছ, x নাও, অক্সিজেন কত নিচ্ছ, 4 × -2 নাও ইজিক্যাল টু কত, -2। এবার এখানে দেখো এটা x, এখানে হচ্ছে কত, -8 ইজিক্যাল টু -2। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত চলে আসছে, 8 ওদিকে গেলে পারে +6। তাহলে এই যৌগটাতে কি হচ্ছে, সালফার কোথায় আছে, +6 অক্সিডেশন নাম্বার, তার অক্সিডেশন নাম্বার কত হচ্ছে, +6। এইরকম ভাবে আরো একটা দেখো যৌগ আমি যদি দেখি H2S, এটাও যৌগে রয়েছে, তার মানে টোটাল হচ্ছে 0 আসবে। তো এখানে যদি সালফারেরটা বের করি তাহলে সালফারেরটা আমি কি দেখলাম, যে সালফারেরটা যদি আমরা দেখি তাহলে দেখো কি হচ্ছে সালফারের, আমরা এখান থেকে যদি দেখি তাহলে হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে +1 কটা আছে, দুটো আছে। তারপর এখানে হচ্ছে প্লাস এক্স ইজিক্যাল টু তুমি 0 লিখবে, তাহলে এক্স ইজিক্যাল টু কত পাচ্ছ, -2 পাচ্ছ। তাহলে H2S যৌগে সালফার কোথায় রয়েছে, -2 তে রয়েছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পলে পড়ছিলাম যে সালফার ডাই অক্সাইড সে হচ্ছে জারক পদার্থ বিজারক পদার্থ উভয় রূপে কাজ করে। এই যে কথাটা বলছিলাম সেই কথাটা এবার যুক্তিসঙ্গত হলো। আমরা দেখছি দেখো তোমাকে ধরো সালফার ডাই অক্সাইড যৌগটা দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাকে বলা আছে কোনো জায়গায় সালফার ডাই অক্সাইড রয়েছে, এর জারণ সংখ্যা বৃদ্ধি হতে পারে, জারণ সংখ্যা হ্রাস হতে পারে, অর্থাৎ সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে। যদি SO2 থেকে মনে করো সেটা H2S এ পরিণত হয় তাহলে কি হচ্ছে, এখানে সালফার ছিল কত, +4 স্টেটে ছিল, আর H2S যৌগে যদি যাই তাহলে সেটা -2 তে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, জারণ সংখ্যা কমে যাচ্ছে। তার মানে জারণ সংখ্যা কমে যাওয়া মানে জারণ সংখ্যা হ্রাস পাওয়া মানে বিজারণ বিক্রিয়া হচ্ছে। একই রকম ভাবে এটার থেকেই যদি মনে করো এ চলে যায় H2SO4 এই যৌগটা গঠন করে, তাহলে H2SO4 যৌগে দেখো সালফারের জারণ সংখ্যা আসবে +6। তাহলে +6 আসছে, +4 থেকে +6 হচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়া মানে কি, সেটা অক্সিডেশন রিয়াকশন ঘটাচ্ছে, অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটাচ্ছে। তাই সালফার ডাই অক্সাইড এ জারক পদার্থ বিজারক পদার্থ উভয় পদার্থ রূপেই কাজ করতে পারে। এই জন্য আমরা সেই কনসেপ্টটাই এসেছি বা এসে পৌঁছেছি। তাহলে এটা হচ্ছে গেল, আমরা আরো কিছু এক্সাম্পল সেখান থেকে দেখে নেব। এখান থেকে আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেখে নেব যেগুলোর মাধ্যমে পরীক্ষায় আসলে পারে তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো প্রথমে দেখো আরো একটা আমরা এক্সাম্পল নিচ্ছি, সেই এক্সাম্পলটা হিসাবে আমরা যেটাকে নেব সেই যৌগটার নাম হচ্ছে দেখো PbO2। এই যে যৌগটা রয়েছে এই যৌগতে আমাদের বলতে হবে এই যে Pb বা লেড রয়েছে এর জারণ স্টেজ কত রয়েছে। তোমরা সকলে নিজেরা করার চেষ্টা করো, তারপর আমার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। এবার দেখো আমরা পরীক্ষার সময় কি ওই এক্স ধরে করবো না। আমরা কি দেখবো যে এখানে লেড আছে, এখানে +2 আছে, তাহলে অক্সিজেন কটা আছে, এটা আমরা এটাকে উজ্জ্ব রেখে দিলাম, এখানে যে ভ্যালুটা উজ্জ্ব রেখে দিলাম। তো ইজিক্যাল টু কটা হবে, 0 হবে। তাহলে দেখো অক্সিজেন হচ্ছে কত, অক্সিজেনের জারণ সংখ্যা আসছে -4 আসছে টোটাল। তাহলে -4 থেকে যদি 0 হতে হয় ওভারঅল, তাহলে নিশ্চয়ই এটাকে +4 হতে হবে। তাহলে আমরা বলতেই পারি লেডের জারণ সংখ্যা কি হবে, +4 হবে। নেক্সট দেখো SnCl2, SnCl2 যৌগে যদি বলে তাহলে কত হবে বলে ফেলো।
আবার SnCl4 এই যৌগে কত হবে বলে ফেলো। তারপর দেখো FeCl3 যেটা করেছিলাম এটার ক্ষেত্রে Fe কত হবে তুমি বলো। তারপর ধরো FeCl2 এই যৌগে Fe কত হবে বলে ফেলো। নেক্সট হচ্ছে আমরা যদি দেখি CuO এই যৌগে কপার কত স্টেটে রয়েছে সেটা বলো। ঠিক আছে, এইগুলোকে আমরা একে একে আমরা বের করে দেখি যে কোনটার ক্ষেত্রে কত হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো Cl2 মাইনাস রয়েছে, তাহলে Cl2 মাইনাস থাকার অর্থ মানে কি, মাইনাস থাকার মানে কি ক্লোরিন হচ্ছে -1 হয়, তাহলে -1 আর তার থেকে 2 দিয়ে গুণ করলে পারে কি হচ্ছে -2 হচ্ছে, অর্থাৎ ক্লোরিনের ওভারঅল জারণ স্টেট হচ্ছে কত -2। তাহলে -2 হলে টোটালটা শূন্য হতে গেলে পারে Sn কে কি হতে হবে +2 হতে হবে, না হলে তো শূন্য হচ্ছে না কারণ এটা একটা যৌগে রয়েছে, তাই জন্য Sn কত হচ্ছে +2। আবার এই যৌগটাতে দেখো ক্লোরিনের কি হচ্ছে -4 হয়ে গেছে, তাহলে Sn কে কত হতে হবে +4 হতে হবে, তাহলেই শূন্য হবে। তাহলে এই যৌগে Sn কি হলো +4, তাহলে Sn কে আমরা দেখলাম একবার +2 রূপে পেলাম, একবার +4 রূপে পেলাম। আবার দেখো FeCl3 এর ক্ষেত্রে ক্লোরিন কত হচ্ছে -3 রয়েছে এখানে, তার মানে Fe কে কত থাকতে হবে +3 হতে হবে, তাহলে ওভারঅল শূন্য হবে। আবার এই যৌগে দেখো -2 তে রয়েছে, এখানে তাহলে কত +2 হতে হবে, তাহলে পারে এটা শূন্য হবে। তাহলে দেখো এখানে Fe এরই -3 পেলাম, +3 পেলাম, দুটোই সম্ভব হলো। আবার দেখো CuO এই যৌগতে যদি দেখো তাহলে অক্সিজেন কি আছে -2 তে রয়েছে, তাহলে Cu কত হবে +2 তে থাকতে হবে। তো এইভাবে আমরা ওভারঅল প্রত্যেকটা বিষয়কে ইন্ডিভিজুয়ালি আমরা যদি দেখি তাহলে পারে এইভাবে জারণ সংখ্যা আমরা ক্যালকুলেট করতে পারি এবং পরীক্ষার সময় কিন্তু আমাদের এই জারণ সংখ্যা ক্যালকুলেশন করা আসে। এবার আমরা এই যে চ্যাপ্টার এতক্ষণ ধরে পড়লাম, জানলাম, শুনলাম, এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন আমরা দেখে নিই যেগুলোর উত্তর তোমরা যেটুকু শিখলে তার মাধ্যমে করতে পারো কিনা, এবং অবশ্যই আজকের ক্লাসের শেষে তোমাদের জন্য SW থাকছে, তার উত্তর সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, না হলে কিন্তু বিশেষ করে যারা আমাদের স্পেশাল গ্রুপের স্টুডেন্ট তাদের কিন্তু গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। তো চলো আমাদের প্রথম কোশ্চেন তোমার সামনে চলে এসছে, অ্যান্সার করো। দেখো বলছে তেল বা ফ্যাট জাতীয় খাদ্য দুর্গন্ধর কারণ হলো কি, যেটা আজকেই বলছিলাম যে কেন তেল বা ফ্যাট জাতীয় খাদ্যের যে দুর্গন্ধ হয় সেটার কারণটা কি, সেটা কিসের জন্য হয়, হাইড্রোলিসিস হয় বলে হয়, জারণ হয় বলে হয়, না বিজারণ হয় বলে হয়, না ডিহাইড্রেশন হয় বলে হয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে জারণ হওয়ার জন্য বা অক্সিডেশন হওয়ার কারণে তেল বা ফ্যাট জাতীয় খাদ্যে সাধারণত দুর্গন্ধ দেখা দেয় বা দুর্গন্ধের সৃষ্টি হয়, কারণ সেখানে কি হচ্ছে তেল বা ফ্যাট জাতীয় খাদ্যের অক্সিডেশন হয়ে যাচ্ছে, তার ফলেই সেখানে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেকেন্ড কোশ্চেন। বলছে এই যে বিক্রিয়া একখানা তুলে দিয়েছে, দিয়ে বলছে এই বিক্রিয়াটিতে কোনটা জারিত হচ্ছে তোমাকে মোদ্দা কথায় বের করতে বলেছে। তো এটা তুমি কি করবে, একই জিনিস, এখানে দেখো হাইড্রোজেন নেই যে তুমি হাইড্রোজেন বা অক্সিজেন দেখে ব্যাখ্যা করে দেবে, হবে না। তাহলে এখানে তোমার রাস্তা কি, তোমাকে যেটা করতে হবে সেটা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করলে দেখো SnCl2 মানে এখানে কি আছে Sn+2 তে আছে, Cl2 মানে Hg কততে রয়েছে, এখানে Hg কততে রয়েছে, Hg রয়েছে +2 তে রয়েছে, এখানে Hg কত শূন্য হয়ে গেছে, এখানে SnCl4, তাহলে SnCl4 এ Sn কত স্টেটে রয়েছে, Sn এখানে তোমার রয়েছে +4 স্টেটে রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি SnCl2 থেকে SnCl4 হয়েছে, এখানে কি হয়েছে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার মানে কি হয়েছে এখানে অক্সিডেশন ঘটছে, আর এটা দেখো +2 থেকে 0 হয়েছে, তার মানে কি হয়েছে +2 থেকে 0 হয়েছে, তার মানে তোমার কি +2 থেকে 0 হয়েছে, তার মানেই হচ্ছে সেটা রিডাকশন হয়েছে, কারণ জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জারণ সংখ্যা বৃদ্ধি মানে অক্সিডেশন, অর্থাৎ SnCl2 জারিত হয়েছে। তো অবভিয়াসলি আমরা বলতে পারি SnCl2 এটার জারণ হয়েছে বা এটা জারিত হচ্ছে। এবার তোমাকে যদি বলে এখানে কোনটা জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি অবভিয়াসলি বলবে SnCl2 হচ্ছে বিজারক পদার্থ, SnCl2 হচ্ছে বিজারক পদার্থ। কেন এটা বিজারক পদার্থ, কারণ এর অক্সিডেশন হয়েছে সেই জন্যে। আর HgCl2 এটা হচ্ছে কি, এটা আমাদের জারক পদার্থ হবে, কারণ এটা হচ্ছে বিজারিত হচ্ছে সেই কারণের জন্য। আশা করছি তোমাদের কাছে বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী 3 নম্বর কোশ্চেনের দিকে। এটা 3 নম্বর কোশ্চেন কি বলছে, জারণ বিক্রিয়া সম্পর্কে কোনটি সঠিক নয়। তাহলে জারণ বিক্রিয়া সম্বন্ধে কোন বিষয়টা সঠিক নয়, বলছে দেখো অক্সিজেন যুক্ত হওয়া বা হাইড্রোজেন ছেড়ে বেরিয়ে যাওয়া, এটা কি জারণ বিক্রিয়া সম্বন্ধে ঠিক কথা। জারণ বিক্রিয়া মানে আমরা প্রথমেই পড়েছি যে অক্সিজেন যুক্ত হলে জারণ হয়, হাইড্রোজেন বেরিয়ে গেলে জারণ হয়, তাহলে অপশন এ ঠিক কথা বলছে।
বলছে জারক পদার্থ জারণের জন্য অক্সিজেন প্রদান করে এবং হাইড্রোজেন ত্যাগ করে। অর্থাৎ জারক পদার্থ কি করে? বিজারণ বিক্রিয়া করবে, অর্থাৎ জারক পদার্থের বিজারণ হয়। জারক পদার্থের বিজারণ হওয়া মানে অক্সিজেন প্রদান করে, অর্থাৎ অক্সিজেন প্রদান করে মানে অক্সিজেন ছেড়ে দেয়, আর অক্সিজেন ছেড়ে দেওয়া মানে কি? বিজারণ বিক্রিয়া। এবং হাইড্রোজেন ত্যাগ করে এবং হাইড্রোজেন ত্যাগ করে। জারক পদার্থ জারণের জন্য অক্সিজেন প্রদান করে এবং হাইড্রোজেন ত্যাগ করে। এটা হাইড্রোজেন ত্যাগ করে না, এটা হাইড্রোজেন গ্রহণ করে হবে। ঠিক আছে, যাই হোক, হাইড্রোজেন গ্রহণ করে হবে। অর্থাৎ জারক পদার্থ জারণের জন্য অক্সিজেন প্রদান করে মানে কি হচ্ছে? জারক পদার্থ যে সে কি করে? বিজারণ বিক্রিয়া ঘটাবে। জারক পদার্থ কি নিজে বিজারিত হয়? তাহলে নিজে যদি বিজারিত হয়, নিজে বিজারিত হওয়া মানে কি? অক্সিজেন ত্যাগ করবে, কারণ অক্সিজেন ত্যাগ করলে বিজারণ হয়। এবং হাইড্রোজেন গ্রহণ করবে, হাইড্রোজেন গ্রহণ করলেও সেটা বিজারণ বিক্রিয়া হয়। তাহলে সেটা হচ্ছে জারক পদার্থের কাজ। তার মানে এই কথাটাও ঠিক বলছে। নেক্সট বলছে হাইড্রোজেনেশন একটি জারণ প্রক্রিয়া। আচ্ছা, দেখছি সেটা কি। ধাতব পদার্থে মরচে ধরা এক প্রকারের জারণ প্রক্রিয়া, এটাও ঠিক বললো। কিন্তু হাইড্রেশন একটি জারণ বিক্রিয়া। হাইড্রেশন প্রক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয় কোনো একটা যৌগের সঙ্গে। তাহলে কোনো একটা যৌগের সঙ্গে হাইড্রোজেন যে যুক্ত হয় সেটাকে আমরা কি বিক্রিয়া বলি? বিজারণ বিক্রিয়া বলি। তাহলে এটা নিশ্চয়ই জারণ বিক্রিয়া সম্বন্ধে সঠিক কথা বলছে না। তাই এই জন্যে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিজারক পদার্থ নয়? তাহলে বিজারক পদার্থ নয় কোনটি? আমরা অপশন দেখেছি, এক্সাম্পল দেখেছি, আশা করছি আমরা সকলে খুব সহজেই বলতে পারবো যে কোনটি বিজারক পদার্থ নয়। এক প্রকার আমরা বলতে পারি সমস্ত ধাতু হচ্ছে বিজারক পদার্থ। তাহলে যারা ধাতু আছে তারা কখনোই হবে না, তারা সকলেই বিজারক পদার্থ হবে। কোক, সেও হচ্ছে বিজারক পদার্থ। কোক বলতে কার্বনেরই একটা রূপভেদ, সেও বিজারক পদার্থ। তাহলে পড়ে রইল ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন মানে হ্যালোজেন। হ্যালোজেনরা সাধারণত জারক পদার্থ হয়, কারণ হ্যালোজেনরা জারক পদার্থ এই জন্যই তাদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা প্রচুর, আর ইলেকট্রন যারা গ্রহণ করে তারা হয় কি পদার্থ? তারা জারক পদার্থ হয়। কেন? ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে বিজারণ বিক্রিয়া হয়। বিজারণ বিক্রিয়া কাদের হয়? জারক পদার্থের হয়। তাই ক্লোরিন আমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলছে SO4 আয়নটিতে সালফারের জারণ সংখ্যা কত? করিয়ে দিয়েছি, আর ব্যাখ্যা করলাম না। সঠিক উত্তর হবে +6। কেন হচ্ছে সেটা ব্যাখ্যা করেই দিয়েছি থিওরি পড়ানোর সময়। আশা করছি সেটার উত্তর তোমরা ঠিক মতন ভালোভাবে করতে পেরেছো। তো এই টাইপের কোশ্চেন এগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছে। আগামী দিনে যে সমস্ত পরীক্ষা হবে সেখানেও তোমাদের এই সমস্ত পরীক্ষায় আসবে কোশ্চেন। তো প্রয়োজন থাকলে ভালোভাবে সেই জিনিসটাকে আরো একবার তোমরা রিভাইজ করে নাও, যাতে করে তোমাদের আগামী দিনে কোনো ধরনের সমস্যা বা অসুবিধা দেখা না দেয় এই চ্যাপ্টারটা থেকে। এবং যাদের প্রয়োজন আছে, যারা প্রিপারেশন করতে চাইছো এলপি টেকনিশিয়ানের, তাদের জন্য বলবো এই দুটো ব্যাচই খুবই গুরুত্বপূর্ণ ব্যাচ। কারণ এই ব্যাচে ম্যাথ রিজনিং পড়ানো হচ্ছে এবং এই ব্যাচটাতে বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়ানো হচ্ছে। এবং এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো, কারণ যেহেতু ভ্যাকান্সির বিষয়টা যেমন ফুড এশিয়ার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ খুব কম ভ্যাকান্সি, ঠিক সেই রকমই কিন্তু এর ক্ষেত্রেও দেখবে ওই ভ্যাকান্সি নিয়ে একটা বিরাট প্রবলেম আসবে। হিউজ সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দেবে কিন্তু ভ্যাকান্সি কম আসবে। সেই কারণের জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন নাও, যাতে ঠিকভাবে সঠিক প্রিপারেশন করে তুমি যাতে সেই ভ্যাকান্সিটা ক্লিয়ার করতে পারো বা সঠিক জায়গায় গিয়ে তুমি পৌঁছতে পারো। তার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করো। ওই নোটিফিকেশন বেরোবে দেখে তারপর প্রিপারেশন শুরু করব, এই রকম চিন্তা ভাবনা নিয়ে যারা চলছো তারা আখের কিন্তু নিজেদের লসটাই ডেকে আনছো। কারণ তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করো, কারণ অতি অবশ্যই তোমাদের এই পরীক্ষার নোটিফিকেশন আসবেই। তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। যোগাযোগ করার জন্য দেখো এখানে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে যোগাযোগ করার মাধ্যমে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করে ব্যাচে ভর্তি হওয়ার থাকলে ভর্তি হয়ে যেতে পারো। এবং আজকের ক্লাসে আমাদের যেটা এইচডব্লিউর কোশ্চেন থাকছে সেটা হচ্ছে এটা আমাদের এইচডব্লিউর কোশ্চেন। আশা করছি এইচডব্লিউর কোশ্চেনের সঠিক উত্তর তোমরা করতে পারবে। অবশ্যই সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও এটার সঠিক উত্তর কি হবে। এবং ফাইনালি আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল। তো এইটুকু ক্লাস যারা যারা দেখলে, যারা যারা শেষ পর্যন্ত ক্লাস করে এলে, তাদেরকে বলবো যদি এই ক্লাসটা একটুকুও যদি তোমার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা তোমাদের কাছ থেকে লাইক চাইবো, সেটা অবশ্যই তোমরা করো এবং একটু শেয়ার টেয়ার করো, যাতে করে
শেয়ার করলে পারে তুমি যেভাবে শিখছো সেভাবে যেন আরো বহু সংখ্যক স্টুডেন্ট ফ্রি অফ কস্ট কিন্তু এই সুবিধাটা নিতে পারবে। এতে তোমারও কিন্তু একটা উপকার হবে। তোমার উপকার কি? তুমি একটা জনসেবামূলক কাজ করছো। এটাও তোমার একটা কিন্তু জনসেবা। যে শুধুমাত্র তুমি নিজে শিখছো না, আরো ১০ জনকে শিখতে তুমি সাহায্য করছো। তাদের কাছে ইনফরমেশনটা তুমি পৌঁছে দিচ্ছ যে না এই জায়গায় এভাবে পড়ো, তাহলে পারে তুমিও কিছু জানতে পারবে। ঠিক আছে? কাউকে কম্পিটিটর না ভেবে সবাইকে নিজের বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচে মাধ্যমে দেখো, তাহলে পারেই কিন্তু আখের আমাদের লাভ হবে। আর তুমি যদি ভাবো ও কম্পিটিটর, ওকে আমি কেন বলবো? ও আজ না হোক কাল জানতে পারবে। তো তাতে তোমার কিন্তু লাভ এমন কিছু হবে না। তাই নিজেকে একটা মনুষ্যত্বের পরিচয় দিয়ে সেইভাবে কাজ করো। এবং যারা আজকে ফার্স্ট টাইম এবং নতুন ক্লাস করছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তাহলে এখানে রেগুলার নিয়মিতভাবে তুমি যেমন ক্লাস করতে পারবে, পাশাপাশি যে সমস্ত ক্লাসগুলো হয়ে আছে সেগুলোকেও তুমি ঠিক মতন ভালোভাবে দেখতে পারবে। দেখা হচ্ছে আগামী দিনের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড বাই।